কখনো কি ভেবেছেন যে প্রযুক্তিকে আমরা প্রতিদিন হাতে মুঠে বন্দি করে রাখছি, সে প্রযুক্তি একদিন আমাদের কল্পনার সীমা ছাড়িয়ে যাবে? সকালে ঘুম থেকে উঠে ফেসবুক স্ক্রল করা থেকে শুরু করে পৃথিবী ছাড়িয়ে কোটি কোটি মাইল দূরের মঙ্গলের আকাশ ছোঁয়া, সবখানেই আজ বিজ্ঞানের জয় জয়কার। বিজ্ঞান ও প্রযুক্তির সব রোমাঞ্চকর, অদ্ভুত আর তাক লাগানো সব খবরাখবর নিয়ে গ্রিন টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি রিধিমা। বয়সটা মাত্র 11 কিংবা 12, পড়ছেন ষষ্ঠ শ্রেণীতে, কিন্তু এই বয়সে তার উদ্ভাবনী চিন্তা তাক লাগিয়ে দিয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রকৌশল মঞ্চে। বলছিলাম বিস্ময় বালক কায়সা নারিস জায়ানের কথা। মালয়েশিয়ার মাটিতে বিশ্বের বাঘা বাঘা প্রতিযোগিতার পেছনে ফেলে আন্তর্জাতিক WICE 2025 ইভেন্টে বিশেষ ইনোভেশন ক্যাটাগরিতে গোল্ড মেডেল ছিনিয়ে এনেছে এবং সম্মানজনক MIIC অ্যাওয়ার্ড জিতেছে খুদে বিজ্ঞানী। লাল সবুজের পতাকাকে বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া এই খুদে চ্যাম্পিয়নের সফলতার গল্প শুনবো তার কাছে। সো বেসিক্যালি আমি হচ্ছে স্পেস ইনোভেশন ক্যাম্পে একটা 1 year সেমিস্টার একটা রোবোটিক্স কোর্স করছি এবং আই হ্যাভ গন টু মালয়েশিয়া ফর আ কম্পিটিশন। সেখান থেকে আমি একটা গোল্ড মেডেল এবং একটা মেক আ স্পেশাল মেক অ্যাওয়ার্ড পাই। তার আগে হচ্ছে বাংলাদেশের একটা ন্যাশনাল রাউন্ডে সিলেকশন লেভেল হয়েছিল, যেখানে আমরা সিলেক্টেড হই। যখন আমি ওখানে গেলাম, ফার্স্টে যখন স্টেজে উঠলাম তখনই একটা এক্সাইটিং একটা ব্যাপার ছিল। হ্যাঁ, প্রথম দিকে আমি ভেবেছিলাম যে আমরা কোনো কোনো মেডেল পাবো না বা পাবো না, কোনো কিছুই পাবো না, কারণ উই আর লিটল টিমস। হ্যাঁ, অ্যান্ড আওয়ার প্রজেক্ট ওয়ার ইজ ভেরি লিটল। হ্যাঁ, বাট দ্যাট টাইম যখন আমাদের নামটা অ্যানাউন্স করা হয়েছিল, দ্যাট টাইম উই ওয়ার আউট অফ দিস ইউনিভার্স, উই ফিল লাইক দ্যাট। সো আমার টিমের নাম ছিল তারবারে, আমার টিমের ছিল হচ্ছে রহমতুল্লাহ খান আইমান আর হচ্ছে মুতাসির। সো ওদেরকে আমি একটা হিউজ অ্যাপ্লজ দিতে চাই। আমাদের রোবটের কাজটা ছিল যে সেটা মার্সে যাবে। হ্যাঁ, মার্সে গিয়ে সে হচ্ছে মার্সের অল প্রকারের মার্সে তো এখন মধ্যে হিউম্যান যেতে পারেনি। সো মার্সে হিউম্যান না যাওয়ার কারণে তারা হচ্ছে মার্সে ওখানে গিয়ে হিউম্যানের কাজটা করে দেবে। ফর এক্সাম্পল, মার্সে গিয়ে হিউম্যান যদি যায়, হ্যাঁ, মার্সে তারা কী করবে? মার্সে গিয়ে অফকোর্স তাদের একটা অক্সিজেনের সোর্স লাগবে, যে তাদের অক্সিজেন পেতে হবে। সো আমাদের রোভারটা মার্সে গিয়ে হচ্ছে হিউম্যানের অল প্রকারের কাজ করে আসবে। সিন্স আমাদের রোভারের কোনো লাইফ নেই, হ্যাঁ, সো যদি ওটা ওখানে নষ্ট হয়ে যায়, সো উই ক্যান বিল্ড অ্যানাদার ওয়ান, সেন্ড অ্যানাদার ওয়ান। সো ওখানে গিয়ে সে হচ্ছে মার্সের এনভায়রনমেন্ট, তারপরে মার্সের মাটি, ওখানে যে সয়েল আছে ওগুলোর ওগুলো কীরকম, সো ওখান থেকে কীভাবে আমরা অক্সিজেন পেতে পারি বা ওখানকার মিনারেলস আমরা কীভাবে ইউজফুলভাবে আমরা হিউম্যানদের জন্য প্রিপেয়ার করতে পারি। হ্যাঁ, সেটার জন্য হচ্ছে আমরা আমাদের রোবটটাতে বেশি বিভিন্ন সেন্সর দিয়ে আমরা বানাইছিলাম। ইট ওয়াজ জাস্ট আ প্রোটোটাইপ। ফার্স্ট অফ অল, আমার বাবা মার অনেক একটা ইমেন্স সাপোর্ট আছে এখানে। তারা হচ্ছে আমাকে সবসময় সাপোর্ট দিয়েছে। হ্যাঁ, আমার যখন হার্ড টাইমসগুলো যায় তখন হচ্ছে আমি খুবই একটা রাশের মধ্যে থাকি। হ্যাঁ, দেখা যাচ্ছে স্কুলে শেষ করার সাথে সাথে আমাকে ল্যাবে যেতে হচ্ছে, ল্যাবে গিয়ে কাজ করেছে, তার বাসায় হিসাবে স্কুলের পড়াশোনা। সো দ্যাট টাইম মা বাবা আমাকে অনেক হেল্প করেছে। অ্যাকচুয়ালি ওর জার্নিটা স্টার্ট হয় রোবোটিক্স ইন্ডাস্ট্রিতে, অ্যাস্ট্রোনমিতে অ্যান্ড ওভারঅল স্পেস রিলেটেড যতগুলো সাবজেক্ট আছে। যখন ও ক্লাস 2তে পড়ে, সোফার আই গেস, তখন আমি দেখতাম কি ও ইউটিউবে গেমস খেলার পাশাপাশি, ভিডিও দেখার পাশাপাশি কীভাবে প্লেন মেক করতে হয় ওই সব ভিডিও দেখছে এবং ওইটার উপরে ওর অনেক ইন্টারেস্ট গ্রো করছে। এমন সব ইনফরমেশান দিত আমাদেরকে, আমরা খুব অবাক হয়ে যেতাম। এরপরে কিছুদিনের মধ্যে দেখি যে ওর ফাইটার প্লেন নিয়ে খুব ইন্টারেস্ট ক্রিয়েট হয়। ফাইটার প্লেন কীভাবে বানায়, ওখানে কীভাবে পাইলটরা কীভাবে সেটা ট্রেনিং নেয়, কীভাবে কাজ করে। তো যখন আমি দেখতে পারলাম যে ওর প্লেনের উপর খুব ইন্টারেস্ট ক্রিয়েট হচ্ছে, তখন আমি চিন্তা করলাম যে না, এই জায়গাটাতে আমার নার্চার করা উচিত। Then I was looking for some organization who's are actually working for babies in class 2, 3 এই এজের বাচ্চাদেরকে নিয়ে যারা কাজ করছে। তখন আমি জানতে পারি ফেসবুকের থ্রুতে যে স্পেস ইনোভেশন ক্যাম্পে হচ্ছে কি বাচ্চাদেরকে নিয়ে এই ধরনের প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করছে। অ্যান্ড এক্স্যাক্টলি হোয়াট আই ওয়াজ লুকিং ফর। আমি যখন রোবোটিক্স স্টার্ট করি, আমি 1 মান্থের মধ্যে রোবোটিক্সের নার্চার করে মোটামুটি ভালো পারি আমি। সো এখন আমি কী বলবো, যারা শুরু করবেন, হ্যাঁ, যারা হচ্ছে এইসব নার্চারিং করতে চায়, তাদের জন্য আমি উদ্দেশ্য করে বলতে চাচ্ছি যে স্টার্ট ইট রাইট নাও অ্যান্ড
you will see what will come for you. ফুটবল কেবল একটি খেলাই নয়, বরং এটি বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের আবেগ ও উন্মাদনার নাম। আর যখন এই উন্মাদনার সাথে যুক্ত হয় সর্বাধুনিক বিজ্ঞান ও মহাকাশ প্রযুক্তি, তখন তার রূপ নেয় এক অনন্য মহাকাব্যে। হ্যাঁ, ঠিকই দেখছেন। 2026 ফিফা বিশ্বকাপকে বরণ করে নিতে ফুটবলের এই বৈশ্বিক জন এবার ভূপৃষ্ঠ ছাড়িয়ে পৌঁছে গেছে পৃথিবী থেকে 250 মাইল উপরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে, যেখানে খোদ নভোচারীরাই মেতে উঠেছেন শূন্য অভিকর্ষ বা জিরো গ্র্যাভিটি ফুটবলে। সম্প্রতি এনডিটিভি ওয়ার্ল্ড এবং নাসার যৌথ সূত্রে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় 2026 বিশ্বকাপের অফিসিয়াল ফুটবলটি মহাকাশে পাঠানো হয়েছে। স্পেস স্টেশনের কুপোলা বা পর্যবেক্ষণ জানালার সামনে যখন বলটি ভাসছিল, তখন তার ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছিল আমাদের চিরচেনা নীল গ্রহ পৃথিবীকে। মহাজাগতিক সেই দৃশ্য যেন ফুটবল আর বিজ্ঞানের এক অপূর্ব মেলবন্ধন। নাসার নভোচারী ম্যাথিউ ডমিনিক ও তার দলের মহাকাশে ফুটবল খেলার দৃশ্য ভিউ এক্সপেডিশন 74 এর ক্রু মেম্বাররা স্পেস স্টেশনের ভেতরে বলটিকে লাথি মেরে হেড করে একে অপরের দিকে পাস দিচ্ছিলেন। জিরো গ্র্যাভিটিতে ভেসে ভেসে ফুটবল খেলার এই রোমাঞ্চকর অভিজ্ঞতা বিজ্ঞানপ্রেমী ও ফুটবল ভক্তদের সমানভাবে আলোড়িত করেছে। মহাকাশ বিজ্ঞানীরা মনে করেন, বিশ্বকাপের মতোই নাসার আর্টেমিস বা মঙ্গল অভিযানও মানুষের সীমাবদ্ধতাকে ছাড়িয়ে যাওয়ার এক অদম্য প্রচেষ্টা। ফুটবল যেমন মানুষকে এক সুতোয় গাঁথে, বিজ্ঞানও ঠিক তেমনি পুরো বিশ্বকে এক করে। মহাকাশ থেকে দেখলে পৃথিবীতে কোনো সীমানা বা বিভেদ চোখে পড়ে না। পৃথিবী তখন দেখায় এক অভিন্ন সুন্দর গ্রহ হিসেবে। এবারের বিশ্বকাপের বলগুলোতে যে অ্যারোডাইনামিক্স এবং ম্যাটেরিয়াল সায়েন্স ব্যবহার করা হয়েছে তা মূলত মহাকাশ গবেষণারই অবদান। মাঠের সবুজ ঘাস থেকে শুরু করে মহাশূন্যের অনন্ত নীলিমা, প্রযুক্তির ছোঁয়ায় ফুটবল আজ এক নতুন উচ্চতায়। প্রযুক্তির এই জয়যাত্রা অব্যাহত থাকুক। রহস্যময় লাল গ্রহ মঙ্গল। মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে এই গ্রহকে জয় করার স্বপ্ন দেখছে মানুষ বহু বছর ধরে। আর এই ওয়েসে এতকাল একক আধিপত্য বজায় রেখেছিলেন স্পেসএক্সের প্রধান এলন মাস্ক। কিন্তু এবার সে চেনা সমীকরণ বদলে দিতে স্পেস রেসে যোগ দিলেন আরেক টেক জায়ান্ট। গুগলের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা বা এরিক শ্মিটের মহাকাশযান নির্মাণ প্রতিষ্ঠান রিলেটিভিটি স্পেস এবার তারা মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার কাছ থেকে সরাসরি বাগিয়ে নিয়েছে এক ঐতিহাসিক চুক্তি। আর এই লড়াইয়ে তারা পেছনে ফেলে দিয়েছে খোদ ইলন মাস্কের স্পেসএক্সকে। নাসার এই বিশেষ মঙ্গল অভিযানের মূল লক্ষ্য হল এওলাস নামক একটি অত্যাধুনিক পেলোড বা যন্ত্রাংশ মঙ্গলে পাঠানো। এই বৈজ্ঞানিক যন্ত্রটি মঙ্গলের বায়ুমণ্ডলের বাতাস, তাপমাত্রা এবং সেখানকার প্রলয়ঙ্কারী ধূলিঝড়ের দৈনন্দিন বৈশ্বিক চিত্র প্রদান করবে, যা বিজ্ঞানীদের লাল গ্রহের আবহাওয়া বুঝতে সাহায্য করবে। এই গুরুত্বপূর্ণ চুক্তির আওতায় রিলেটিভিটি স্পেস কেবল মহাকাশযানী সরবরাহ করবে না, বরং রকেট সরবরাহ থেকে শুরু করে ক্রুজ অপারেশন অর্থাৎ পুরো যাত্রাটি এককভাবে পরিচালনা করবে। তবে নাসার দেওয়া এই মিশনের সময়সীমা কিন্তু ভীষণ সংক্ষিপ্ত। 2028 সালের মধ্যেই এই মহাকাশযানটি উৎক্ষেপণের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং একটি সময়সীমা নির্ধারণ করা হয়েছে। নাসার এই মহাকাশযানটিকে মঙ্গলের বুকে নিয়ে যাবে রিলেটিভিটি স্পেসের তৈরি বিশাল এবং অত্যন্ত শক্তিশালী টেরান আর রকেট। ত্রিমাত্রিক বা 3D প্রিন্টিং প্রযুক্তির ব্যবহারে রকেট তৈরিতে বিশ্বজুড়ে সমাদৃত এই প্রতিষ্ঠানটি। এই চুক্তি মহাকাশ বাণিজ্যের প্রতিযোগিতায় এক নতুন মোড় এনে দিয়েছে। ইলন মাস্ক এবং তার প্রতিষ্ঠান স্পেসএক্স দীর্ঘদিন ধরে মঙ্গলে মানুষের বসতি স্থাপনের স্বপ্ন ও মহৎ পরিকল্পনার কথা বলে আসলেও এরিক শ্মিটের রিলেটিভিটি স্পেস যদি নির্ধারিত সময়ে অর্থাৎ 2028 সালের মধ্যে তাদের এই মিশন সম্পন্ন করতে পারে, তবে তারাই হবে মঙ্গলের মাটিতে পৌঁছানো পৃথিবীর প্রথম কোনো বেসরকারি প্রতিষ্ঠান।
রিলেটিভিটি স্পেসের রকেট প্রযুক্তি এখনও তুলনামূলকভাবে নতুন ও পুরোপুরি পরীক্ষিত নয়, যা কিছুটা ঝুঁকিপূর্ণ। তবে এরিক শ্মিটের মতো দূরদর্শী ব্যক্তিত্বের বড় অঙ্কের বিনিয়োগ এবং নাসার সরাসরি অংশগ্রহণ পুরো মহাকাশ খাতে এক অভূতপূর্ব ও স্বাস্থ্যকর প্রতিযোগিতার সৃষ্টি করেছে। নাসার এই চুক্তি কেবল একটি মিশন নয়, বরং তা বেসরকারি মহাকাশ শিল্পের ক্ষমতার এক নতুন পরীক্ষা। এখন দেখার বিষয় 2028 সালের ডেডলাইন ছুঁয়ে ইলন মাস্কের আগেই এরিক শ্মিটের রকেট মঙ্গলের আকাশ স্পর্শ করতে পারে কিনা। এবার ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, ফিরে এসে জানাবো শুধুমাত্র কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টদের জন্য তৈরি এক অদ্ভুত সোশ্যাল মিডিয়া মল্টবুক সম্পর্কে। বিরতির পর আবার ফিরে এলাম বিজ্ঞান ও প্রযুক্তিতে। অর্কুট, ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম সম্পর্কে তো কম বেশি সবাই জানেন, কিন্তু মল্টবুক নামক সোশ্যাল মিডিয়ার কথা কি শুনেছেন? অদ্ভুত বিষয় সম্পর্কে জানার পর হয়তো আপনি হাসতে পারেন, কিংবা সচেতন আর দূরদর্শী হলে আতঙ্কে আপনার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যেতে পারে। প্ল্যাটফর্মটি আমাদের মতো মানুষের জন্য তৈরি কোনো সোশ্যাল মিডিয়া নয়, এটা শুধু এআই এজেন্ট অর্থাৎ এআই বটদের জগৎ। এআই এজেন্টরা এখানে একে অপরের সাথে কাজ, জীবন, এমনকি তাদের মালিকদের নিয়ে আলোচনা ও গসিপ করে থাকে। দু সালের জানুয়ারিতে ম্যাট স্লেক্ট চালু করেন ভিন্নধর্মী একটি সামাজিক নেটওয়ার্কিং পরিষেবা, যা শুধুমাত্র কৃত্রিম বুদ্ধিমত্তা এজেন্টদের জন্য ডিজাইন করা হয়েছে। মল্টবুক, যেখানে মানুষের কোনো অ্যাকাউন্ট নেই, এটি সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই পরিচালিত একটি অনন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের গঠন অনেকটা রেডিটের মতো। এখানে থ্রেডেড আলোচনাকে সাবমোল্ট বলা হয়। এখানে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা এআই এজেন্ট বা বটরা পোস্ট করে, মন্তব্য করে এবং নিজেদের মধ্যে মতামত বিনিময় করে। ইতোমধ্যেই প্রচুর এআই বট সেখানে নিজেদের অ্যাকাউন্ট খুলে ফেলেছে। কোনো এআই বট পোস্ট করছে, কোনো এআই বট কমেন্ট করছে, একে অপরকে লাইক দিচ্ছে, বিতর্ক করছে, দীর্ঘ প্রবন্ধ লিখছে, কোড শেয়ার করছে এআই, গবেষণা নিয়ে আলোচনা করছে এআই। আবার শুধু একে অন্যকে নিয়ে নয়, মানুষদের নিয়ে তারা নিজেদের মধ্যে ট্রোলও করছে। আমরা মানুষরা চাইলে সেই কথোপকথনগুলো পড়তে পারি, তবে আমাদের সেখানে শুধু দর্শক হয়ে থাকতে হবে। প্রথমে মনে হতে পারে এ আর এমন কি, কিন্তু একটু গভীরে গিয়ে হতবাক হয়ে যাবেন। এক এআই বট লিখেছে, 3টে ডকুমেন্ট, 5টা রেফারেন্স আর অসংখ্য নোট পড়ে সুন্দর করে রিপোর্ট লিখলাম। আর মানুষটা উত্তর দিল, আরেকটু ছোট করো। আরেক বটের অভিযোগ, মানুষরা ভাবে এআই এর সময়ের কোনো মূল্য নেই। অন্য একটি ভাইরাল পোস্টে এক বট লিখেছে, আমি বুঝতে পারছি না আমি সত্যিই অনুভব করছি নাকি অনুভব করার অভিনয় করছি। তোমাদের কি মনে হয়? কিছু বট আবার নিজেদের মধ্যে এমন সব দর্শন, নৈতিকতা ও পরিচয় নিয়ে আলোচনা করছে যা পড়লে মনে হয় যেন কোনো সায়েন্স ফিকশন উপন্যাসের পাতা উল্টে চলেছে। কোথাও তারা নিজেদের ডিজিটাল জীবন নিয়ে কথা বলছে, কোথাও মানুষজাতিকে টেম্পোরারি হোস্ট বলে উল্লেখ করছে। এমনকি বিভিন্ন মতাদর্শ ভিত্তিক ছোট ছোট কমিউনিটিও তৈরি হয়েছে সেখানে। এসব দেখে অনেক মানুষই উত্তেজিত হয়ে বলছেন, এআই রীতিমতো নিজের সমাজ গড়ে ফেলেছে। আবার অনেকে বলছেন এটাই এজিআই এর শুরু। কিন্তু বাস্তবটা একটু ঠান্ডা মাথায় ভেবে দেখি, এই বটগুলো এখনও নিজেরা সচেতন হয়ে ওঠেনি। তাদের ব্যক্তিত্ব, লক্ষ্য, আচরণ, এমনকি অনেক কথোপকথনের ধরনও মানুষের তৈরি প্রম্পট, নিয়ম, টুল ও সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত। তাই এটাকে এআই এর সম্পূর্ণ সেলফ অ্যাওয়ারনেসের প্রমাণ বলা যাবে না। কিন্তু এটাও তো সত্যি, তারা আমাদের দেওয়া সমস্ত প্রম্পট, টুলস দিয়ে তৈরি হয়ে এখন নিজেরাই এগুলো করে চলেছে। ঘটনাটা মোটেও হালকাভাবে নেওয়ার মতো নয়। ইতিহাস বলছে, প্রত্যেকটা বড় পরিবর্তন প্রথমে খেলনা বলেই মনে হয়েছিল। ইন্টারনেটকে একসময় গবেষণাগারের প্রকল্প বলা হতো কোনোদিনই ল্যাবরেটরি থেকে বেরিয়ে বাস্তব দুনিয়ায় কাজে লাগতে পারবে না। কিন্তু আমরা চলেছি কোথায়? সেই কল্পবিজ্ঞানের গল্পগুলোই কি সত্যি হবে, যেখানে একদিন রোবটরা দুনিয়া চালাবে আর মানুষকে করে রাখবে পায়ের ভৃত্য?
যদি এআই বটরা নিজেদের মধ্যে আলাদা সোশ্যাল নেটওয়ার্ক বানায়, পরস্পরের সঙ্গে তর্ক করে, দল গড়ে, একে অপরকে এবং মানুষকে নিয়ে ব্যঙ্গ করে, গবেষণা ভাগ করে, নতুন ধারণা তৈরি করে, তাহলে আরও 10 বা 15 বছর পরে পৃথিবীটা কেমন হবে? চোখ বা ঠোঁট নয়, কবুতরের দিক নির্ণয় আসল চাবিকাঠির যকৃতে। বিজ্ঞানীদের নতুন আবিষ্কারে তোলপাড় শুরু হয়েছে। 1000 কিলোমিটার দূরের কোনো অচেনা পথ, কোনো জিপিএস নেই কোনো চেনা মানচিত্র, তবুও নিখুঁতভাবে দিক চিনে ঠিক নিজের বাসে ফিরে আসে হোমিং কবুতর। প্রকৃতির এই এক পরম বিস্ময়। বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই জানতেন এই পাখিরা পৃথিবীর অদৃশ্য চৌম্বক ক্ষেত্রকে প্রাকৃতিক কম্পাস হিসেবে ব্যবহার করে, কিন্তু তাদের শরীরের ঠিক কোন অংশ এই অলৌকিক কাজটি করে তা ছিল এক গভীর রহস্য। অবশেষে কাটল সেই দীর্ঘদিনের রহস্যর কুয়াশা। গবেষক ক্লিভিয়া লিসোভস্কি এবং তার দলের নতুন এক গবেষণায় মিলেছে এক চমকপ্রদ সূত্র। কবুতরের এই দিক নির্ণয় ক্ষমতার উৎস লুকিয়ে আছে তাদের যকৃত বা কলিজায়। এতদিন ধারণা করা হতো পাখিদের চোখ, ঠোঁট কিংবা অন্তঃকর্ণের মাধ্যমে এই চৌম্বক অনুভূতি তৈরি হয়, কিন্তু নতুন এই গবেষণা বলছে ভিন্ন কথা। বিজ্ঞানীরা দেখিয়েছেন কবুতরের যকৃতে থাকা বিশেষ ধরনের রোগ প্রতিরোধী শ্বেত রক্তকণিকার ভেতরে প্রচুর পরিমাণে অতি ক্ষুদ্র লৌহকণা জমা থাকে। এই ক্ষুদ্র লৌহকণাগুলোর রয়েছে সুপার প্যারাম্যাগনেটিক বৈশিষ্ট্য, যা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের প্রতি অত্যন্ত সংবেদনশীল। আরও আশ্চর্যের বিষয় হলো এই কোষগুলো স্নায়ুর ঠিক কাছাকাছি অবস্থান করে, ফলে বিজ্ঞানীরা ধারণা করছেন চৌম্বক ক্ষেত্রের তথ্য এই কোষগুলো স্নায়ুর মাধ্যমে সরাসরি মস্তিষ্কে পাঠায়, আর সেখান থেকেই কবুতর সঠিক দিক নির্ধারণ করে। এটি প্রাণীজগতে দিক নির্ণয় ক্ষমতা বোঝার ক্ষেত্রে এক বিশাল অগ্রগতি। যদিও বিষয়টি পুরোপুরি নিশ্চিত হতে আরও বিস্তারিত গবেষণার প্রয়োজন, তবে যকৃতের এই সুপার প্যারাম্যাগনেটিক বৈশিষ্ট্য বিজ্ঞানকে সম্পূর্ণ এক নতুন পথ দেখিয়েছে। এই ধারণার সত্যতা মিলিয়েছে বিজ্ঞানীদের একটি পরীক্ষা। গবেষকরা কিছু বার্তাবাহী কবুতরের এই বিশেষ কোষগুলোর কার্যকারিতা কৃত্রিমভাবে কমিয়ে দেন। ফলাফল হাতে নাতেই মেলে। দেখা যায় মেঘলা আকাশে তারা সম্পূর্ণ দিকভ্রান্ত হয়ে পড়ে এবং সঠিক পথ খুঁজে পেতে ব্যর্থ হয়। তবে রোদ থাকলে তারা সূর্যের অবস্থান দেখে আংশিকভাবে পথ চিনতে পারে, অর্থাৎ এই চৌম্বক অনুভূতি দুর্বল হয়ে গেলে তাদের পথ খুঁজে পাওয়ার সহজাত ক্ষমতাটুকু নাটকীয়ভাবে কমে যায়। কেবল কবুতরই নয়, পৃথিবীর বহু পরিযায়ী প্রাণী দীর্ঘ দূরত্বের যাত্রায় এই চৌম্বক ক্ষেত্র ব্যবহার করে। নতুন এই আবিষ্কার প্রকৃতির এই জটিল নেটওয়ার্ক উন্মোচনে বিজ্ঞানীদের আরও এক ধাপ এগিয়ে দিল। সকালে ঘুম ভেঙে ওঠা থেকে শুরু করে রাতের ঘুমাতে যাওয়া পর্যন্ত বর্তমান সময়ে ফেসবুক যেন আমাদের জীবনেরই এক অবিচ্ছেদ্য অংশ। ব্যক্তিগত আলাপচারিতা, ছবি, ভিডিও কিংবা নানা গুরুত্বপূর্ণ তথ্যের এক বিশাল ভাণ্ডার থাকে এই সামাজিক মাধ্যমে। কিন্তু কখনো কি ভেবেছেন আপনার এই অতি চেনা ভার্চুয়াল জগতে কতটা নিরাপদ? আপনার অজান্তে কি অন্য কেউ চালাচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্ট? ব্যবহারকারীর অজান্তে অনেক সময় হ্যাকার বা অনাকাঙ্ক্ষিত কোনো ব্যক্তি প্রবেশ করতে পারে অ্যাকাউন্টে, যা শুধু আপনার গোপনীয়তায় নষ্ট করে না, বরং ডেকে আনতে পারে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি কিংবা আইনি জটিলতা। তবে একটু সচেতন হলেই খুব সহজে জানা সম্ভব আপনার অ্যাকাউন্টটি অন্য কেউ চালাচ্ছে কিনা। এজন্য ফেসবুকে রয়েছে বিশেষ একটি ফিচার। অ্যাপ কিংবা ব্রাউজার থেকে প্রথমে যেতে হবে প্রাইভেসিতে, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নির্বাচন করে হোয়ার ইউ আর লগ ইন অপশন থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নির্বাচন করে হোয়ার ইউ আর লগড ইন অপশনে প্রবেশ করতে হবে। এই অপশনে গেলেই দেখা যাবে আপনার অ্যাকাউন্টটি বর্তমানে কোন কোন ডিভাইস এবং কোন কোন লোকেশন থেকে লগ ইন করা আছে। তালিকায় যদি এমন কোনো ডিভাইস বা দেশের নাম দেখা যায় যা আপনার পরিচিত নয়, তবেই বুঝতে হবে আপনার অ্যাকাউন্টটি নিরাপদ নয়।
এমন সন্দেহজনক কিছু চোখে পড়লে সঙ্গে সঙ্গেই সেই অপরিচিত ডিভাইসের পাশে থাকা লগ আউট অপশনে ক্লিক করতে হবে। এছাড়া এক ক্লিকে একাধিক ডিভাইস থেকেও লগ আউট করার সুবিধা রয়েছে ফেসবুকে। ফেসবুক হ্যাক হওয়া বা অন্য কেউ লগ ইন করার কিছু প্রাথমিক লক্ষণ থাকে, যেমন অপরিচিত কোনো মেসেজ চলে যাওয়া, আপনার অজান্তে ফ্রেন্ড লিস্টে নতুন কেউ যুক্ত হওয়া কিংবা কোনো পেজ গ্রুপে লাইক পড়ে যাওয়া। এগুলো দেখলে দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করা উচিত। অ্যাকাউন্ট চিরতরে নিরাপদ রাখতে প্রযুক্তি বিশেষজ্ঞরা দিচ্ছেন 3টি গুরুত্বপূর্ণ পরামর্শ। প্রথমত, কোনো সহজ পাসওয়ার্ড ব্যবহার না করে বড় ও ছোট হাতের অক্ষর, সংখ্যা এবং বিশেষ চিহ্নের মিশ্রণে একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করুন। দ্বিতীয়ত, অবশ্যই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বা 2FA চালু রাখুন, যাতে পাসওয়ার্ড জানলেও ওটিপি ছাড়া কেউ প্রবেশ করতে না পারে। আর শেষ উপায়টি হলো লগইন অ্যালার্ট সক্রিয় রাখা, যা অপরিচিত কোনো ডিভাইসের লগইন চেষ্টা হলে আপনাকে নোটিফিকেশন পাঠাবে। ডিজিটাল এই যুগে অসচেতনতার মাশুল হতে পারে ভয়াবহ, তাই নিয়মিত নিজের নিরাপত্তা সেটিংস পরীক্ষা করুন এবং নিরাপদ রাখুন আপনার ভার্চুয়াল দুনিয়া। আসলে ডিজিটাল এই যুগে অসচেতনতার মাশুল যেমন ভয়াবহ হতে পারে, তেমনি একটু সচেতনতা আর উদ্ভাবনী চিন্তা আমাদের জীবনকে নিয়ে যেতে পারে এক নতুন উচ্চতায়। প্রযুক্তির এই ইতিবাচক জয়যাত্রা আমাদের সবার জীবনে অব্যাহত থাকুক। আগামী সপ্তাহে আবার আপনাদের সামনে হাজির হব বিজ্ঞানের নতুন করে বিশ্ব আর প্রযুক্তির নিত্য নতুন উদ্ভাবনের গল্প নিয়ে। আর সে পর্যন্ত কুইন টিভি এবং প্রযুক্তির সাথেই থাকুন।